তার মানে তুমি তোমার ব্যবসা ছাড়বে না? নীলা ততক্ষণ তার কথার উত্তর দেয় না, বরং একটু সময় নিয়ে রসের হয়ে বলতে চায় কিছু। কিন্তু তার আগেই একটি পুরুষালী গম্ভীর গলা থেকে শোনা যায় বয়বৃদ্ধর প্রশ্নের উত্তরটি। না, নীলা ছাড়বে না তার ব্যবসা। আমি চাই আমার বউ অন্যদের মতোই স্বাধীনতা পাক। অরিতর কথাটি শুনে কেবিনে উপস্থিত সকলে তার দিকে ফিরে তাকায়। সকলেই যতটা না অবাক হয়েছে, তার চেয়েও বহুগুণ বিস্মিত হয়েছে নীলা। কারণ অরিতই তো তাকে কাজটা ছাড়ার জন্য কত কিছু বলেছিল, এমনকি টাকার খোঁটাও শুনেছিল। সেই লোক আজ তার পক্ষ নিয়ে কথা বলছে, তাহলে তো অবাক হওয়ারই কথা। ছেলের কথা শুনে অরিত্রর মা থমথমে মুখে বলেন, আমরা কি ওকে স্বাধীনতা দিচ্ছি না? যদি ওকে ওর শখটা পূরণ করতে না দেওয়া হয়, তাহলে তো আপাতত দৃষ্টিতে তো তাই লাগবে মা। দেখো, আমাদের প্রত্যেকেরই কিছু শখ, একান্ত চাহিদা থাকে। সেগুলো সঠিক সময়ে পূরণ না করতে পারলে এক সময় গিয়ে দীর্ঘশ্বাস আর আফসোস করা ছাড়া কিছুই করতে পারবা না। আমি চাই না আমার স্ত্রী সে আফসোসটুকু করুক। এমনিতেই আমি তাকে আফসোস করার কম কারণ দেইনি। ভবিষ্যতে তার আমাকে বিয়ে করা আফসোসটাও দিতে চাচ্ছি না। তাই আমি চাই নীলার সংসারের পাশাপাশি ওর বিজনেসটাও চালিয়ে যাক। শেষোক্ত কথাটি অরিত্র নীলার অশ্রুসিক্ত চোখে চোখ রেখে বলে। নীলা অরিত্রের এই সাপোর্টটার পেয়ে অর্ধেক দুনিয়া হাসিল করার মতো সুখ অনুভব করতে থাকে। পার্টনারে এই সাপোর্টটুকুই তো মেয়েদের বড় প্রাপ্তি, তাই নয় কি? সেখানে নীলার স্বামী তাকে অনুমতি দিচ্ছে ব্যবসা চালিয়ে যাওয়ার, সেখানে বাকি আর কে বা বলবে? অরিত্রর এমন সাপোর্ট অরিত্রর মা নিজের অপমান হিসেবে ধরে দেন। চিরাচরিত শাশুড়ি মায়ের মন সেই একটা কথাই বলে ওঠে, আমার ছেলেকে নিজে আসলে বেঁধে নিয়েছে এই মেয়ে। তাবিজ কবজ করে নিজের ভেড়া বানিয়ে নিয়েছে নীলা অরিত্রকে। এসব ভেবে সে আরো ক্ষুদ্র হয়ে ওঠে নীলার ওপর। সে গটগট করে কেবিন থেকে বেরিয়ে চলে যান। তার পেছন পেছন অরিত্রর খালামণি ঈশিতা, তার বোনও চলে যায়। কেবিনে রয়ে যায় শুধু নীলা, অরিত্র, তার বাবা, তার ছোট ভাই ও ভাইয়ের বউ। অরিত্রর বাবা নিত্যানতনী সাদাসিধা ও বুঝদার লোক। সে আবেগের সাথে নিজের বিবেকও খাটিয়ে চলেন, তার কোনো আপত্তি নেই পুত্রবধূদের কাজ করা নিয়ে। তার দুই মেয়ে যদি শ্বশুরবাড়ি যে বাইরে চাকরি করার স্বাধীনতা পেতে পারে, তাহলে তারা কেন অন্যদের মেয়েদের বেলায় অবিচার করবেন? অরিত্রর বাবা নীলার মাথায় হাত রেখে দোয়া করে বলেন, সকল সফল হয়ে আমাদের সুখ উজ্জ্বল করো মা। আমার জন্য দোয়া করবেন বাবা। মাকেও বলবেন করতে। বাবা মায়েরা সবসময় সন্তানদের জন্য দোয়া করে মা। তোমার শাশুড়ি ছেলের অসুস্থতা থেকে আজ রেগে আছেন হয়তো, কিন্তু আমি তাকে বোঝাবো। তুমি মন খারাপ করে রেখো না তার কথায়। নীলা মাথা নাড়িয়ে সম্মতি দেয়। অরিত্র ছোট ভাইও বাবার পেছন পেছন চলে আসে। কাকলি চলে যাওয়ার আগে নীলাকে বেস্ট অফ লাক বলে যায়। তারা সবাই চলে যেতেই কেবিনটা কিছুক্ষণের নিস্তব্ধতায় চেয়ে থাকে। নীলা সে আগের জায়গায় দাঁড়িয়ে থেকে নিজেকে ধাতস্থ হতে সময় দেয়। তারপর রসেস হয়ে বলে, তুমি শুয়ে রেস্ট করো অরিত্র, আমি একটু চোখ মুখে পানি দিয়ে আসি। কথাটা বলে নীলা কেবিনে লাগোয়া ওয়াশরুমে ঢুকে পড়ে ফ্রেশ হতে। অরিত্র সেদিকে কিছু সময় তাকিয়ে থাকে। নীলার সাথে তার আরো কথা বলার ছিল, তার থেকে মাপ চাওয়ার ছিল, কিন্তু হলো না। নীলা যে তার প্রতি কতটা অসন্তুষ্ট, কতটা হতাশার কিছুটা ধারণা আজ পেয়ে গিয়েছে। সেভাবে পরে এক সময় চেয়ে নেবে মাপ। অরিত্রকে 3 দিন হসপিটালে থাকতে হয়। তারপর তার স্বাস্থ্যের উন্নতি হওয়ায় তাকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয়। এই 3 দিন বহু মানুষ অরিত্রকে হসপিটালে দেখতে আসে। তার অফিসের
কলিগরাও এসেছিল তাকে দেখতে। তখন অনেকেই নীলার প্রশংসা করেছে, মেয়েটার সংসার সামলে আবার বিজনেসও তার করাচ্ছে। বিষয়টা কি কম কথা নাকি? অরিত্র অনেক কলিগের স্ত্রী নীলার থেকে ড্রেস অর্ডার দিয়েছে, তারই নীলার কাজের প্রশংসা করেছে, তারাই নীলার কাজের প্রশংসা করেছে নিজেদের স্বামীর কাছে। আর তারা সেই কথাগুলো অরিত্রকে বলে। কলিগদের কাছে স্ত্রীর প্রশংসা শুনে অরিত্র গর্ববোধ করতে থাকে নীলাকে। অন্যদিকে নীলার শাশুড়ি শুধু লুচির মতো ফুলেছে। সেদিনের পর থেকে সে নীলার সাথে ভালোভাবে দুটো কথা বলে না, সব সময় খোঁচা দিয়ে বা আঘাত দিয়ে কথা বলে সে নীলার সাথে। অরিত্রকে বাসায় নিয়ে আসা হলে নীলার শ্বশুর শাশুড়ি ছোট ছেলের বাসা থেকে চলে এসে বড় ছেলের বাসায় ওঠেন। দুই ছেলের বাসাতেই তারা কম বেশি সময় কাটান। বাসায় এসেও নীলা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে না। কাজের লোক ঘর মুছে দিয়ে গেল, নীলার শাশুড়ি তার কাজের ভুল ধরে নীলাকে দিয়ে আবারও ঘর মোছান, কাপড় ধুয়ে দিয়ে গেল। সেখানেও একই কাজ করে। নীলা কিছু বললেই কান্নাকাটি ও অশান্তি শুরু করে দেন। এক কথায় নীলার শাশুড়ি চাইছেন যে কোনো পন্থায় নীলাকে তার বিজনেস থেকে সরিয়ে দিতে। আর তাকে এমনটা করতে উস্কানি দিচ্ছে তার বোন ও বোনের মেয়ে। রাত 8টায় অরিত্র অফিস থেকে আসতেই নিত্যদিনের মতোই নীলা কিচেন থেকে ছুটে এসে দরজা খুলে দেয়। ড্রয়িং রুমের সোফায় বসে অরিত্রর মা টিভি দেখছেন। সে চাইলেই দরজা খোলার কাজটা করতে পারত, কিন্তু করলেন না। নীলাকে রান্নাঘর থেকে কাজ ফেলে এসে দরজা খুলতে হলো। অরিত্র বাসায় প্রবেশ করে মাকে টিভি দেখতে দেখে ভুকুচকে নেয়। সে দেখেছে নীলা তার জন্য দরজা খুলে দিয়ে আবারও ছুটেছে কিচেনে। নিশ্চয় সে ব্যস্ত ভীষণ। তাহলে তার মা তার জন্য দরজা খুলে দিতেই পারতো, কিন্তু কেন দিল না সেটা অরিত্রর বোধগম্য হলো না। রাতে খাবার খাওয়া শেষে অরিত্রর বাবা মা গিয়ে ড্রয়িং রুমে বসেন। আর অরিত্র নীলার হাতে হাত এঁটো থালা বাসন কিচেনে রেখে এসে ডাইনিং টেবিল পরিষ্কার করে দেয়। এতে করে নীলার একটা কাজ হলেও আগায়, আর স্ত্রীর প্রতি একটা সুপ্ত ভালোবাসাও প্রদর্শন করা হয়। নীলা যদিও অরিত্রকে মানা করে বলেছিল কাজটা সে একাই করে নিবে, কারণ তার শাশুড়ি পছন্দ করে না তার ছেলেরা বউয়ের কাজে সাহায্য করুক, কিন্তু অরিত্র তাও জোর করে কাজটা করে। এতে করে নীলার মনে অরিত্রর জন্য তৈরি হওয়া নেগেটিভই একটু একটু করে কমতে থাকে। কিন্তু তাদের এই সুন্দর বিষয়টা স্বভাবসুলভ পছন্দ হয় না অরিত্রর মায়ের। সে বসে থেকেই গলা উঁচিয়ে বলে ওঠে, হ্যাঁ গো বড় বৌমা, ছেলেটা সারাদিন অফিস করে আসলো মাত্র, ওকে দিয়ে এসব কাজ না করালে কি হচ্ছিল না তোমার? নীলার মনও মেজাজ উভয় খারাপ হয়ে যায় শাশুড়ি মায়ের কথা শুনে। সে শান্ত গলায় বলে, মা, আমি তো আপনার ছেলেকে বলিনি আমার কাজ হাতে দিতে। আমায় ধমকিয়ে সরিয়ে দিয়ে সে কাজটা করলো। সাহায্য না করতে দিলে স্বামী ধমকায়, আবার সাহায্য করতে দিলে আপনি কথা শোনাচ্ছেন। আমি করবোটা কি একটু বলতে পারেন? নীলার কথা শুনে অরিত্রর মা চোখ কপালে তুলে নেন। এই মেয়ে আগে শত কথায় রাগ করতো না, আজ সে জবাব দিচ্ছে মুখের উপর। তিনি মনে মনে ভাবেন তার বোনই ঠিক বলেছেন। নীলা বিজনেস শুরু করেছে দেখে সাপের পাঁচ পাও দেখে ফেলেছে। কিছুদিন পর অরিত্র তাদের উপর নীলা ছুরি ঘোরাবে। নীলার কথা শুনে অরিত্রর মা মুখ বাঁকিয়ে বললেন, বাহ বৌমা, মুখে মুখে তর্কও করছো আজকাল, সত্য কথা বলাটাও বুঝি তর্কের অন্তর্গত? মা, শাশুড়ি বউ এমন নীরব তর্ক বিতর্ক বড় আকার ধারণ করতেই তাদের স্বামীরা নিজেদের স্ত্রীদের সরিয়ে নেন সেখান থেকে। অরিত্রর বাবা তার স্ত্রীর কথায় মাঝে হাত ঢুকিয়ে বলে, আহা অরুর মা, কি শুরু করলে রাত বিরেতে? চলো ঘরে চলো, আমার ওষুধগুলো গুছিয়ে দিবে।
চলো। ভদ্রলোক হাত ধরে টেনে নিয়ে যান স্ত্রীকে। নীলের কাজও ততক্ষণে শেষ হয়ে আসায় সেও গটগট করে নিজের রুমে চলে যায়। অরিত্র একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরে চলে আসে। নীলা রুমে এসে ফ্রেশ হয়ে আবারও রুম থেকে বের হতে নিলে অরিত্র জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? এত রাতে আবার ঘুমাবে না? পরে ঘুমাবো, হাতে কয়েকটা কাজ আছে, সেগুলো শেষ করে নেই আগে। সেসব তো কাল করলেও চলবে, এখন আর কাজ করা লাগবে না। আসো, ঘুমাতে আসো। এমন করলে তো তোমার শরীর খারাপ করবে। কাল কখন করব? সকাল ওঠার পর থেকে দুপুর 3টা অবধি আপনার মা আমাকে 2 মিনিট স্বস্তি পেতে দেয় না। তুমিই বলো, এতক্ষণ দৌড়াদৌড়ির পর শরীরে এনার্জি থাকে, তারপরও বিজনেসের ছুটি দিয়ে সংসার লাটে তুলছি। কথাটা শুনতে শুনতে কানটা পচে যাচ্ছে। বিজনেস যেহেতু আমাকে সাফার করতে দিন। সবারই ধৈর্যের একটা সীমা থাকে, সেই সীমা অতিক্রম করলে মানুষ আর মিষ্টি ভাষায় আসে না। নীলার ক্ষেত্রেও তাই। সবকিছু করেও শুনতে হচ্ছে সংসার লাটে তুলছে সে। নীলা নিজের মতো ক্ষোভ ঝেড়ে চলে যায় অরিতর স্টাডি রুমে। যদি পর্বটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি আপনার গল্পপ্রেমী বন্ধুদের শেয়ার করবেন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। গল্প ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে আপনার গল্পপ্রেমী বন্ধুদের নিকট পৌঁছে দিন। পরবর্তী পর্ব অবশ্যই সমাপ্তি আসবে, চলবে।